আমাদের তৃতীয় চ্যাপ্টারের প্রথম লেকচারে আমরা চলে আসলাম এবং এই চ্যাপ্টারটিতে আমরা দেখব বিটকয়েন নিয়ে। অর্থাৎ বিটকয়েন নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই পুরো চ্যাপ্টারে জানার এবং বোঝার চেষ্টা করব। সো ইন দ্য ফার্স্ট লেকচার আমরা জানবো যে ব্লক চেনটা আসলে কি। ব্লক চেন সম্পর্কে তো আমরা জেনেছি, বিটকয়েনটা সম্পর্কে আমরা জানবো। একই সাথে আমরা দেখব যে ব্লক চেনের সাথে সাথে কিভাবে বিটকয়েনটা আসলো। তাহলে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল বিটকয়েনে যাওয়ার আগেও আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সম্পর্কে জানবো। সো যারা আপনারা ফাইন্যান্স বা পলিটিক্স নিয়ে আপ টু ডেট ধারণা রাখেন বা নলেজ রাখেন, তাদের হয়তো জানার কথা যে 2008 এ পুরো পৃথিবী জুড়ে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্য দিয়ে গিয়েছিল। ইভেন পরাশক্তি যুক্তরাষ্ট্র কিন্তু এর বাইরে ছিল না। সো ওই সময়তেই একজন ব্যক্তি, যার নাম অজ্ঞাত ব্যক্তি, যার তৎকালীন নাম হচ্ছে সাতোশি নাকামোতো। তৎকালীন নাম কেন বলছি আমি একটু পরেই বলতেছি। সো ওই সময়তে সাতোশি নাকামোতো নামে একজন পারসন একটা ডিজিটাল কারেন্সি পরিচয় করাইলেন। সো ডিজিটাল কারেন্সিটা উনি পরিচিত করাইলেন এইভাবে যে আচ্ছা, আমি এখানে পরিচিতি করানোর আগেও যদি আমি এই ক্রাইসিস নিয়ে একটু কথা বলি। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কেন হয়েছিল? সো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হয়েছিল এই কারণেই যে আমরা জানি যে আমাদের ট্র্যাডিশনাল যে আ মানি রয়েছে, অর্থাৎ আমাদের ধরুন বিডিটি, বা ইউএসডি, এগুলো কিন্তু কন্ট্রোল করা যায়। এগুলো যারা পাওয়ারফুল কান্ট্রি আছে, যারা পাওয়ারফুল পিপল আছেন, তারা কিন্তু এগুলো রীতিমতো কন্ট্রোল করতে পারেন। আপনি একটু খোঁজ নিলেই দেখতে পারবেন। সো সাতোশি অর্থাৎ এগুলো যদি আমি বলি যে এগুলো হচ্ছে সেন্ট্রালাইজড ওয়েতে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? যেমন ধরুন আমরা জানি যে ইউএসডি টু বিডিটি প্রাইসিং বেড়ে গিয়েছে, তাই না? আমরা কয়েক বছর আগেও যেখানে ৳৮৪ কিনতাম, সেখানে এখন আমাদের অলমোস্ট 118, অর্থাৎ ৳১১৮ আমাদের ইউএসডি কিনতে হয়। সো এগুলো কন্ট্রোল করা যায়। চাইলে আপনি এগুলাকে আম ইউনো বাড়িয়ে দিচ্ছেন, চাইলে কমিয়ে দিচ্ছেন। সো সেন্ট্রালাইজড যে সিস্টেমগুলো, সেগুলোর এই প্রবলেমটা রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ কিন্তু এই যে 2008 এ আমরা এরকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছিলাম। সো তারপরে সাতোশি নাকামোতো কি বললেন যে একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি আমরা বিল্ড করব, যেখানে কি থাকবে না, কোনো সেন্ট্রাল অথরিটির কন্ট্রোল থাকবে না। ওকে? তাহলে পরে কি হবে না, এরকম ঘটনা হবে না যে আমরা আজকে ইউ নো যে ভালো অবস্থানে আছি, কালকে আমাদের এরকম কোনো একটা ক্রাইসিসে ভুগতেছি আমরা, এই ঘটনাটা যাতে না ঘটে। সো সেটারই মূলত হচ্ছে যে নাম দেওয়া হয়েছিল বিটকয়েন। এটারই নাম দেওয়া হয়েছিল বিটকয়েন। তাহলে বিটকয়েন যখন 2008 এ আসলো, ডেফিনিটলি সেটা ডিপেন্ডিং অন ব্লকচেন টেকনোলজি। কারণ ব্লকচেন আল্টিমেটলি আমাদেরকে এই কথাটাই বলতেছে যে ডিসেন্ট্রালাইজড, যেখানে আমাদের সেন্ট্রাল কোনো অথরিটি থাকবে না। ওইরকম একটা সিস্টেমকে কি বলতেছি আমরা? ব্লকচেন সিস্টেম বলতেছি, তাই না? তাহলে এই ব্লকচেন সিস্টেমের উপর বেস করে কে আসলো? বিটকয়েন আসলো। সিম্পল ফান্ডা যে আমরা এটাকে একটা ডিজিটাল কারেন্সি বানাবো, যেটা কোনো সেন্ট্রাল অথরিটি কি করবে না? কন্ট্রোল করবে না। তাহলে এখন যদি আমরা একদম ডিরেক্টলি বিটকয়েনের ডেফিনিশনে আসি, তাহলে দেখুন এই বিটকয়েন ইজ এ ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি, যেটা আমি অলরেডি বললাম। দ্য ফার্স্ট সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ব্লকচেন টেকনোলজি। সো দেখুন, আমরা বলেছিলাম যে 1991 অলমোস্ট স্টুয়ার্ট হ্যাবার কি করেছিলেন? এই ব্লকচেন শব্দটা পরিচিতি করিয়েছিলেন। তাহলে ১৯৯১ সালের পরে ৯ এবং ৮ অলমোস্ট ১৭ বছর পর কিন্তু ব্লকচেন শব্দটার রিয়াল ইমপ্লিমেন্টেশন হলো। এতদিন পর্যন্ত থিওরিতে আমরা জেনে এসেছি, অর্থাৎ এই যে ইন দ্য মিন টাইম, ১৯৯১ থেকে ২০০৮ এর আগ পর্যন্ত থিওরিতে পড়েছি, ব্লকচেনে পড়েছি, রিসার্চ পেপারে পড়েছি, বাট আক্ষরিক অর্থে কেউ এটা রিয়াল ইমপ্লিমেন্টেশনটা কিন্তু করেন নাই। সো ফার্স্ট ২০০৮ সালে কি করলেন? সাতোশি নাকামোতো এই ব্লকচেন টেকনোলজির ফার্স্ট সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনটা করলেন। এই বিটকয়েনটা হচ্ছে একটা পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। তাহলে যেহেতু আমাদের এখানে সেন্ট্রালাইজড কোনো গভর্নমেন্ট নাই, তাহলে কি হবে? অবশ্যই এরকম পিয়ার টু পিয়ার কতগুলা নোড থাকবে বা মানুষ থাকবে। এই মানুষগুলোর মধ্যে কি থাকবে? ডিস্ট্রিবিউটর থাকবে। একই সাথে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম, অর্থাৎ এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই।
ওকে? ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স কিন্তু নাই। এরপরে হচ্ছে স্টোর অফ ভ্যালু অ্যান্ড মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তাহলে যখনই আমরা কারেন্সির কথা বলতেছি বা মানির কথা বলতেছি, তখন সেটা ডেফিনিটলি একটা ভ্যালু থাকতে হবে, রাইট? অ্যান্ড একই সাথে এটা আমি কি করতে পারবো? এক্সচেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমি আপনার কাছে একটা প্রোডাক্ট নিলাম, আমি আপনাকে এটা দিতে পারবো। আপনি আবার আমার কাছে কোনো কিছু কিনবেন, আপনি আমাকে এটা দিতে পারবেন। সো এই হচ্ছে মূলত বিটকয়েন। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে বিটকয়েন আবির্ভূত হলো আ ২০০৮ সালে। এখন আমরা যদি একটু দেখি যে বিটকয়েনের একদম যেই পরিচিতি, হ্যাঁ? আমরা তো জাস্ট একটা ওভারভিউ দেখলাম। একদম যদি শুরু থেকে আমরা দেখি যে বিটকয়েনটা কিভাবে আসলো। সো ফার্স্ট এ কিন্তু সাতোশি নাকামোতো কি করেছিলেন জানেন? এই যে ৩১ অক্টোবরে তিনি কি করেছিলেন? একটা হোয়াইট পেপার পাবলিশ করেছিলেন। একটা হোয়াইট পেপারটা ইটস লাইক এ রিসার্চ পেপার, ওকে? সেই রিসার্চ পেপারে কিন্তু উনি ফার্স্ট এই কথাটা উল্লেখ করেন। এটা হেডলাইনটা ছিল যে বিটকয়েন এ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। সো এইটা কি করবে? মানে এই বিটকয়েনটাতে উনি বেশ কিছু ইনোভেশন নিয়ে এসেছিলেন। সেই ইনোভেশনটা কি? যে সলিউশন টু দ্য ডাবল স্পেন্ডিং প্রবলেম। যারা আপনারা যদি কেউ ব্যাংকিং সেক্টরে জব করে থাকেন বা খোঁজখবর নিয়ে থাকেন, তাহলে দেখবেন এইটা একটা বিগেস্ট প্রবলেম ব্যাংকিং সেক্টরে। সো ডাবল স্পেন্ডিং মানে হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আপনাকে বলি, আম একটা মানি, হ্যাঁ? সেম মানি আপনি ইউজ করছেন মাল্টিপল টাইম। ঘটনা বুঝতেছেন? অর্থাৎ ধরুন ৳১,০০০ ব্যাংকে আছে বা কোথাও আছে। এখন এই ৳১,০০০ যেহেতু এটা ডিজিটাল কারেন্সির প্রবলেম। এটা কিন্তু ফিজিক্যাল মানির প্রবলেম না। ডিজিটাল কারেন্সি। এখন ডিজিটালি এখানে ১,০০০ লেখা আছে আপনার ব্যাংকের অ্যামাউন্টে। এখন এইটা আপনি ব্যবহার করছেন, আরেকজন ব্যবহার করছেন। ব্যাংকের ক্ষেত্রে এটা প্রবলেমটা হয়। ফিজিক্যাল মানিতে ৳১,০০০ আমার কাছে আছে, আমি ইউজ করতে পারবো, রাইট? বাট ডিজিটাল কারেন্সিতে ডাবল স্পেন্ডিং প্রবলেমটা ভালো একটা প্রবলেম বা বিগ একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করেছেন। প্রুফ অফ ওয়ার্ক কনসেনসাস মেকানিজম। সো প্রুফ অফ ওয়ার্ক সম্পর্কে আমরা কিছুটা জেনেছি অলরেডি। সো প্রুফ অফ ওয়ার্ক হচ্ছে মূলত যে যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড, সেন্ট্রাল কোনো বডি থাকবে না, তাহলে সিম্পলি আমাকে কাজ করার মাধ্যমে প্রুভ করতে হবে যে আমি রিয়াল। আমি কোনো ফেক পারসন না। এরপর হচ্ছে ইনসেনটিভ স্ট্রাকচার ফর নেটওয়ার্ক পার্টিসিপ্যান্টস। সো যেহেতু ইটস অল অ্যাবাউট পিপল, কোনো সেন্ট্রাল অথরিটি নাই বা বস নাই, তাহলে যেহেতু সবাইকে সমান দায়িত্ব পালন করতে হবে, সুতরাং যারা এখানে কন্ট্রিবিউট করবেন বা পার্টিসিপেট করবেন তারা কি পাবেন? একটা ইনসেনটিভ পাবেন, অর্থাৎ একটা রিওয়ার্ড ফি পাবেন। সো একটা জিনিস খোলাসা করি, সেটা হচ্ছে আমি ১ম স্লাইডে বললাম যে ইনি হচ্ছেন একজন অজ্ঞাত ব্যক্তির। রিজনটা কি? সাতোশি নাকামোতো আসলে যে পারসনটা এই হোয়াইট পেপারটা পাবলিশ করেছিলেন, এই নামটা উনার রিয়াল নেম না। ইভেন উনার আ অ্যাকচুয়াল পিকচার আজ পর্যন্ত পাবলিশ হয় নাই বা উনি সামনে আসেন নাই। কেন আসেন নাই? এটা একটু আপনারা চিন্তা করুন। ঠিক আছে? সো তাহলে আমরা দেখলাম বিটকয়েন হোয়াইট পেপার সম্পর্কে জানলাম আমরা। এবার চলুন আরেকটু আমরা ডিপে যাই। সো বিটকয়েন কিভাবে কাজ করে? একটা হাই লেভেল ওভারভিউ দেখব মূলত আমরা। সো ফার্স্ট অফ অল আমাদের বিটকয়েনে যেহেতু আমরা বারবার বলছি যে এটা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করছি, সুতরাং এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই। সো স্ট্রাকচারটা আমি আপনাকে একটু বলি। ধরুন আপনি একটা ট্রান্সেকশন করবেন, ওকে? সো ট্রান্সেকশন করা মানে আপনি ডেটা এড করবেন ব্লকে বা আপনি ব্লক এড করবেন। সো আপনি যখন ব্লক এড করতে চাইবেন, তখন কি করতে হবে? আপনাকে একটা প্রবলেম সলভ করতে হবে। সো এইখানে আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে। প্রবলেমটা আপনি সলভ করলেন। প্রবলেমটা সলভ করে আপনার এই যে সলিউশন আছে, এই সলিউশনটা ২ টা ঘটনা ঘটতে পারে। রাইট হতে পারে, রংও হতে পারে। তাহলে আপনার যে ব্লকচেন নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্কে যারা মাইনরস তারা কি করবেন? এটা চেক করবেন যে আপনার সলিউশনটা, এই প্রবলেমের যে সলিউশন আপনি প্রোভাইড করেছেন, সেটা কারেক্ট অর রং। যদি কারেক্ট হয়, তাহলে কি হবে? আপনার ব্লকটা তারা ভেরিফাই করে এড করে দিবে। যখন এটা এড করবে, তখন যেই টোটাল নেটওয়ার্ক ছিল আমাদের, ধরুন এরকম একটা নেটওয়ার্ক, সবার কাছে কি হয়ে যাবে? এর একটা করে কপি চলে যাবে। এভাবে মূলত আমাদের বিটকয়েন বা ব্লকচেন সিস্টেম কাজ করে থাকে। তাহলে আমরা যদি একবার দেখাই আপনাদের পয়েন্ট টু পয়েন্ট, যেমনটা বললাম যে আমাদের ট্রান্সেকশনটা ব্রডকাস্ট হবে নেটওয়ার্কে।
নেটওয়ার্কের কাছে আমার যেতে হবে। এরপরে মাইনরসরা কি করবে? ট্রান্সেকশনগুলো কালেক্ট করবে একটা ব্লকে। মাইনরসরা এক মাইনরস বলতে এই যে যারা এড করতেছে তাদেরকে মাইনরস বলা হয়। ওকে? তাহলে মাইনরসরা একটা প্রবলেম সলভ করবে একটা কম্পিটিশনের মতো, যেটাকে ক্রিপ্টোগ্রাফিক পাজল বলা হয়। আমরা শুরুর দিকে বলেছিলাম। এবং কনসেনসাস মেকানিজমের ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক। যেই ব্যক্তি সলভ করতে পারবে তার ব্লকটা কি হবে? ব্লক চেইনে এড হবে। আদার যে নোডগুলো আছে, এই যে আমরা একেকজন সিঙ্গেল পারসনকে নোড বলে থাকি বা পার্টিসিপেন্টকে নোড বলে থাকি, তারা ভেরিফাই করবে এবং অ্যাকসেপ্ট করে ফেলবে এবং এই প্রসেসটা রিপিট হতে থাকবে। আপনি যখনই কোনো ট্রানজ্যাকশন বা ডেটা এড করতে চাইবেন, আপনাকে এই প্রসেসের মধ্য দিয়ে মূলত যেতে হবে। সো এইভাবে আমাদের বিটকয়েন মূলত কাজ করে থাকে। এরপরে যদি আমরা একটু দেখি যে বিটকয়েন নেটওয়ার্কের মূল কম্পোনেন্টসগুলো কি আসলে? সো ফার্স্টে আসে হচ্ছে ফুল নোডস। সো ফুল নোডসটা কি আসলে? আমরা বলেছিলাম যে এই যে আমাদের একেকজন পার্টিসিপেন্ট থাকে, প্রত্যেকটা পার্টিসিপেন্টের কাছে একটা করে কম্পিউটার থাকে। কারণ আল্টিমেটলি সবকিছু তো আপনি একটা ডিভাইস দিয়ে করবেন, তাই না? আমি ডিভাইস বলতেছি সিম্পলি। সো ডিভাইস থাকে। এই যে ডিভাইস সহ একজন পার্টিসিপেন্ট তাকে বলা হয় নোড, ফুল নোড বলা হয়। নোড আবার ২ ধরনের হয়ে থাকে, পার্শিয়াল নোড, ফুল নোড। সো একে বলা হয় ফুল নোড, যে মূলত কি করে? পুরো আমাদের যে ব্লক চেইনটা আছে এই পুরো চেইনটা ক্যারি করে। তাহলে দেখুন, স্টোর দ্য এন্টায়ার ব্লক চেইন, ভ্যালিডেট ট্রানজ্যাকশন অ্যান্ড ব্লকস। এবং একই সাথে যখন কোনো নতুন ব্লক অ্যাড হচ্ছে, এগুলাকে কি করে? ভ্যালিডেট করে। মাইনরস, স্পেশাল নোডস দ্যাট ক্রিয়েট নিউ ব্লকস অ্যান্ড মিন্ট নিউ বিটকয়েন্স। অর্থাৎ যারা মূলত কি করে? ব্লক অ্যাড করতেছেন বা ব্লক অ্যাডের আগেও কি আছে? আমাদের ডেটা বা ট্রানজ্যাকশন হিস্ট্রি, রাইট? টিআরএক্স। সো এগুলা যারা অ্যাড করেন তাদেরকে বলা হয় মাইনর। সো মাইনর কিন্তু আল্টিমেটলি কি? যেকোনো আপনার মানে নোডের মধ্য থেকে হচ্ছে, রাইট? এরপর হচ্ছে ওয়ালেট। সো ওয়ালেট সম্পর্কে আমরা ইন ডিটেইলস জানবো পরে। আপাতত বলে রাখি, এটা হচ্ছে ইটস লাইক আপনার মানি ব্যাগ। সো মানি ব্যাগে আমরা কি করি? টাকা রাখি, রাইট? আমরা কোথাও খরচ করলে এটা থেকে বের করে টাকাটা দেই। আবার যেটা আমরা ব্যাক পাই সেটা আমাদের এই মানি ব্যাগে ঢুকিয়ে দেই, তাই না? বা রেখে দেই। সো একই জিনিসটা হচ্ছে এখানেও আমাদের একটা ওয়ালেট থেকে, যেটা একটা সিম্পলি সফটওয়্যার, হ্যাঁ? এই সফটওয়্যারটা কি করে? আমাদের বিটকয়েন অ্যাড্রেস এবং ট্রানজ্যাকশনটাকে হ্যান্ডেল করে। সো বিটকয়েন অ্যাড্রেস থাকবে, যেটা মূলত আমার আইডেন্টিটি, অ্যান্ড আমি যে ট্রানজ্যাকশনগুলো করছি, এই যে আমি লেনদেন করতেছি, এই লেনদেনের হিসাবগুলো কি করবে? এই ওয়ালেটে রাখবে। এরপরে হচ্ছে মেমপুল। সো মেমপুলের বৃহৎ ডেফিনিশন আছে। এখানে যেটা বলা হয়েছে যে টেম্পোরারি স্টোরেজ ফর আনকনফার্ম ট্রানজ্যাকশনস। সো মেমপুল নিয়েও আমরা ইন ডিটেলস জানবো পরে। এখন শুধু বলে রাখি যে এটা একটা জায়গা মনে করুন, যে জায়গাতে কি থাকবে? আমাদের যেই ট্রানজ্যাকশনগুলো কনফার্ম হয়নি, সেগুলো সিম্পলি এখানে থাকবে একসাথে। ঠিক আছে? সো মেমপুল ইটস লাইক, আমি একটু ভেঙেই বলে দেই এখানে সংক্ষিপ্তভাবে। মেমটা হচ্ছে মেমোরি। মেম মানে হচ্ছে মেমোরি মূলত। মেমোরি, হ্যাঁ? মেমোরির শর্ট রূপ হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে মেম। আর পুল মানে হচ্ছে বোঝায় যে একটা জায়গা যেখানে হচ্ছে যে অনেক কিছু আমি রাখতেছি। তাহলে মেমোরি ফুল ইট মিনস হচ্ছে মূলত একটা জায়গাতে আমি অনেক কিছু রাখতেছি। সো এই হচ্ছে আমাদের তাহলে দেখে ফেললাম যে বিভিন্ন কি কম্পোনেন্টস যেগুলো আমাদের বিটকয়েনে রয়েছে। অ্যান্ড এখন আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিটকয়েনস মনিটারি পলিসি। সো বিটকয়েন মনিটারি পলিসিটা কি আসলে? সো যেহেতু আমরা শুরুতেই বললাম যে বিটকয়েনে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, তাহলে এটা কিভাবে কন্ট্রোল হবে? দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন, ইজন্ট ইট? যেহেতু কোনো অথরিটি নাই, কন্ট্রোলটা হবে কিভাবে? সেই কন্ট্রোলটাই মূলত কিভাবে হবে, কিভাবে থাকবে, ঘটনাগুলো কিভাবে ঘটবে, ইচ অ্যান্ড এভরিথিং এই বিটকয়েন মনিটারি পলিসিতে বলে দেওয়া হয়েছে। এটা না আপনি চেঞ্জ করবেন, না আপনি কোনো কিছু করবেন। সো এই মনিটারি পলিসিতে বলে দেওয়া হয়েছে যে আমরা বিটকয়েন কিভাবে ব্যবহার করব, কিভাবে এর ডিস্ট্রিবিউশন হবে, ইচ অ্যান্ড এভরিথিং। সো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাই এখানে। প্রথমটা হচ্ছে লিমিটেড সাপ্লাই। বিটকয়েন যখন আসলো তখন বলে দেওয়া হয়েছে এই পৃথিবীতে অনলি 21 মিলিয়ন বিটকয়েন থাকবে। এর না কম থাকবে না বেশি থাকবে, একদম
21 মিলিয়নই থাকবে। 2 নম্বর হচ্ছে হালভিং ইভেন্টস। আমরা যখন একটা ব্লক এড করতেছি, তখন আমরা যারা মাইনরস থাকি তারা কি পায়? একটা রিওয়ার্ড ফি পায়। এই রিওয়ার্ড ফিটা প্রত্যেক 4 বছরে অর্ধেক হয়। যখন একদম বিটকয়েন আসলো তখন এই রিওয়ার্ড ফিটা ছিল 50 BTC। পরিমাণ বুঝতেছেন কত? সো প্রত্যেক 4 বছর পর কি হয়? অর্ধেক হয়ে যায় এবং এখন 2024 এ এর রিওয়ার্ড ফিটা হচ্ছে 3.125 ইফ আই এম নট রং। সো এত পরিমাণ আমরা বিটিসি পাই। এখন আপনি ভাবেন যদি এই ইফেক্টটা না থাকতো তাহলে 50 বিটিসি 2008 সালে যত প্রাইস ছিল এখন কত হবে? ডেফিনিটলি অনেক বেশি, তাই না? সো একটা এই যে সামঞ্জস্য বা ভারসাম্য রাখা হয়েছে। এরপর হচ্ছে প্রেডিক্টেবল ইস্যুয়ান্স। সো নিউ বিটকয়েন্স আর ক্রিয়েটেড উইথ ইচ নিউ ব্লক। সো ব্যাপারটা এরকম না যে 21 মিলিয়ন বিটকয়েন্স একদিনে অ্যাভেলেবল হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। প্রতিনিয়ত যখন আমরা ব্লক অ্যাড করছি তখন ওইখানে রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে কিন্তু কি হচ্ছে? নতুন বিটকয়েন আপনার মুক্ত হচ্ছে, ঠিক আছে? বা অ্যাভেলেবল হচ্ছে। সো এই ছাড়া আরও অনেক কি রয়েছে, মনিটারি পলিসি আছে যেগুলো মূলত এই বিটকয়েন কিভাবে রান হবে, কিভাবে চলবে, ইচ অ্যান্ড এভরিথিং কি সেখানে লেখা আছে। এবং এইজন্য এই যে এখানে একটা লাইন দেখুন যে দিস স্কারসিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি হ্যাভ লেড সাম টু কল বিটকয়েন এ ডিজিটাল গোল্ড। সো এই জন্য এটাকে আসলে কি নামকরণ করা হয়েছে? ডিজিটাল গোল্ড নামকরণ করা হয়েছে। সো হোপফুলি বিটকয়েন মনিটারি পলিসি আপনারা বুঝে ফেলেন। আমরা লাস্ট আর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অ্যান্ড লিগ্যাসি অফ বিটকয়েন। সো এইখানে বুঝানোর তেমন কিছু নয়, আপনারা জাস্ট একটু রিডিং পড়ে নেবেন, এই স্লাইডগুলো আপনারা পেয়ে যাবেন। সো আই হোপ যে বিটকয়েনের আমরা একটা ইনিশিয়াল পরিচিতি পেয়ে গেছি। যেমনটা আমি শুরুতে বলেছি যে এই পুরো চ্যাপ্টারটা নিয়ে আমরা কি করব? বিটকয়েন সম্পর্কে জানবো।